ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি পড়া কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান থেকে 3 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। নেক্সট, সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের 4 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ক্রুসেডের বিভিন্ন প্রভাব বা ফলাফলগুলি উল্লেখ করো। মধ্যযুগে ইউরোপে ইতিহাসে অন্যতম ঘটনা হলো ক্রুসেড বা ধর্মযুদ্ধ। প্রায় 200 বছর ধরে 8টি ধর্মযুদ্ধ হয়। ধর্মযুদ্ধে অংশগ্রহণকারীদের মূল লক্ষ্য ছিল জেরুজালেমে পবিত্রতার রক্ষা। ক্রুসেডের প্রভাব ছিল সুদূরপ্রসারী, যেমন সামন্ততন্ত্রের অবসান। ইউরোপে বহু সামন্ত তাদের ভূসম্পত্তি কমিউনের কাছে বিক্রি করে বা বন্ধক রেখে ক্রুসেড যোগ দেয়। এদের অনেকেই ক্রুসেডে মারা যান বা ফ্লেন সর্বশান্ত হয়ে। ফলে সামন্ততন্ত্রের অবসানের ক্ষেত্র প্রস্তুত হয়। জাতি রাষ্ট্রের উত্থান। সামন্ততন্ত্রের দুর্বলতার সুযোগে ইউরোপের শাসন ক্ষমতা রাজশক্তির হাতে চলে যায়। ফলে জাতীয় রাষ্ট্রের উত্থানের প্রেক্ষাপট রচিত হয়। বাণিজ্য প্রসার। ধর্মযুদ্ধের নতুন নতুন দেশের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। মূলত ক্রুসেডরাই প্রাচ্যের সিল্ক, মূল্যবান ধাতু, সুগন্ধি দ্রব্য, মশলা, মুক্তো, হাতির দাঁত প্রভৃতি জিনিসের সঙ্গে ইউরোপীয়দের পরিচয় করিয়ে দেয়। শহরের বিকাশ। ক্রুসেডের সময় একদিকে যেমন পুরানো শহর প্রাণ ফিরে পায়, তেমনি বেশ কিছু নতুন শহরও গড়ে ওঠে। এভাবে গড়ে ওঠা শহর হলো ইটালির ভেনিস, জেনোয়া, পিসা ইত্যাদি। কুটির শিল্পের প্রসার। ত্রয়োদশ শতক পর্যন্ত ইউরোপীয় আর্থিক ভিত্তি ছিল কৃষি, কিন্তু ক্রুসেড শুরু হলে অনেকে শিল্পভিত্তিক আর্থিক জীবিকা গ্রহণ করে। ক্রুসেডের সুবাদে ইউরোপীয়রা প্রাচ্যের কুটির শিল্পের সঙ্গে পরিচিত হলে কারিগর শ্রেণীর প্রচেষ্টায় কুটির শিল্পের প্রসার ঘটে। নাইট সংঘের প্রতিষ্ঠা। ক্রুসেড পরোক্ষ ফল হিসাবে 3টি নাইট সংঘের প্রতিষ্ঠা ঘটে, যথা টেম্পলার, হসপিটাল, টিউটানি। বণিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। একদিকে বাণিজ্য প্রসারে সুযোগে যেমন বণিক শ্রেণীর উদ্ভব ঘটে, তেমনি কৃষক ও ভূমিদাসরা শহরে শিল্প প্রতিষ্ঠানে যোগ দিলে শ্রমিক শ্রেণীর আত্মপ্রকাশ ঘটে। নারীর মর্যাদা বৃদ্ধি। ক্রুসেড পরোক্ষভাবে নারীর মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে। সামন্তপ্রভু অভিজাতরা ক্রুসেডে যোগ দেওয়ার তাদের পত্নীরা জমিদারি শাসনভার পরিচালনা করতে শুরু করে। জ্ঞানের বিকাশ। ক্রুসেডের ফলে ইউরোপীয়দের সঙ্গে ইসলামীয় সভ্যতার যোগাযোগ ঘনিষ্ঠ হয়। ফলে পশ্চিম ইউরোপে ইসলামীয় জ্ঞানচর্চার অগ্রগতি ঘটে। এই প্রসঙ্গে ঐতিহাসিক টয়েমি লিখেছে, ক্রুসেডের ফলে আধুনিক ইউরোপ জন্মলাভ করেছে। পোপের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি। পোপদের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিম ইউরোপে সামন্তপ্রভু ও নাইট সম্প্রদায় ক্রুসেড যোগদান করেছিল। তাই 8টি ক্রুসেডের পর স্বাভাবিকভাবে পোপদের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। পূর্বাঞ্চলীয় চার্চের প্রতিপত্তি হ্রাস। বাইজেন্টাইন চার্চ বা গ্রিক চার্চ অনেকটাই বাইজেন্টাইন রাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। ক্রুসেডের যুদ্ধগুলির ফলে বাইজেন্টাইনের অবক্ষয় ত্বরান্বিত হয়, ফলে চার্চের প্রতিপত্তিও কমে যায়। প্রত্যক্ষ প্রভাব। ক্রুসেডের প্রত্যক্ষ প্রভাব হিসাবে লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদ হানি ঘটে। এই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি মিলিয়ে যেতে দীর্ঘদিন সময় লেগেছিল। ব্রিটিশ লেখক উইলসন তাই সমালোচনা সুরে লিখেছেন, ক্রুসেডগুলি মধ্যযুগে ধর্মান্বিতা এবং নির্বুদ্ধিতার প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ও পতনের কারণ লেখো। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে ইউরোপে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায়, কিন্তু চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ও পতন শুরু হয়। সামন্ততন্ত্রের পতনের কারণগুলি ছিল রক্ষণশীল উৎপাদন ব্যবস্থা। অধ্যাপক
মরিস ড্রপ মনে করেন যে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সামন্ততন্ত্রের প্রধান স্তম্ভ ম্যানরগুলি উন্নত হয়ে উঠতে ব্যর্থ হয়েছিল। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার এই চরিত্রগত রক্ষণশীলতার ফলে একদিকে কৃষকের পরিশ্রম বেড়েছিল, অন্যদিকে কৃষি উৎপাদন হ্রাস পেয়েছিল। কৃষি উৎপাদনের এই রক্ষণশীলতা সামন্ততন্ত্রের পতনের পথ প্রস্তুত করে। কৃষক বিদ্রোহ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষকরা বিভিন্ন প্রকার করের চাপে জর্জরিত ছিল। তদুপরি প্রভুর জমিতে বিনা পরিশ্রমে বেগার খেটে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই জন্য তারা মাঝে মাঝে সামন্ত প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করত। তাতে সামিল হতো দিনমজুর, কারিগর প্রমুখ সমস্ত নির্যাতিত শ্রেণী। ভূমিদাস বিদ্রোহ। ভূমিদাসের ওপর সামন্ত প্রভুদের সীমাহীন শোষণ ও নির্যাতন ছিল সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ভূমিদাসদের স্বাধীনতা প্রায় ছিল না বলেই চলে। তীব্র অত্যাচার ও শোষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিদাস বিদ্রোহ সংগঠিত হতে থাকে, যা সামন্ততন্ত্রের ভিত্তি দুর্বল করে দেয়। জনসংখ্যা হ্রাস। 1348 খ্রিস্টাব্দে ইউরোপে প্লেগ বা ব্ল্যাক ডেথ নামে মহামারী ছড়িয়ে পড়লে কয়েক শতকের মধ্যে ইউরোপে অন্তত 40% মানুষের মৃত্যু হয়। জনসংখ্যা হ্রাস পেলে মানুষের তুলনায় জমির অনুপাত বেড়ে যায়। কৃষক ও ভূমিদাসের স্বল্পতায় শ্রমশক্তির অপ্রতুলতার কারণে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যাহত হয় এবং সামন্তপ্রভুর আয় কমে যায়। ফলে সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়ে। বাণিজ্যের প্রসার। ইতিহাসবিদ হেনরি পিরেন উল্লেখ করেছেন যে ইউরোপে নগর সভ্যতা ও বাণিজ্যের প্রসারের ফলে ম্যানরগুলিতে নির্যাতিত বহু কৃষক ও ভূমিদাস মুক্ত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। ম্যানরের বহু ভূমিদাস এখানে পালিয়ে এসে শ্রমিকের কাজে যোগ দেয়। ফলে ম্যানরগুলির অবক্ষয় শুরু হয়ে যায়। নেক্সট পয়েন্ট, বাণিজ্য পণ্য উৎপাদন। অর্থনীতিবিদ পল সুইজির মতে 10ম শতক থেকে বাণিজ্য ও রপ্তানি পণ্য উৎপাদন জনপ্রিয় হয়ে উঠলে ম্যানরগুলিতে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে তা সম্ভব হয়নি। অথচ পরিবর্তিত পরিস্থিতির চাহিদা অনুসারে ম্যানরগুলিতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনাও সম্ভব হয়নি। ফলে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতি ভেঙে পড়তে থাকে। উপসংহার। উপযুক্ত বিভিন্ন কারণে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় ও পতন শুরু হয়। সামন্ততন্ত্রের অবক্ষয়ের সঙ্গে সঙ্গে সেখানে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটতে থাকে। অবশ্য তখন আশ্চর্যজনকভাবে পূর্ব ইউরোপ ও রাশিয়ায় এর উত্থান শুরু হয়, যা দীর্ঘদিন অস্তিত্বশীল থাকে। নেক্সট কোশ্চেন আসছি, রেনেসাঁস কাকে বলে? ফরাসি শব্দ রেনেসাঁস কথাটির অর্থ হলো নবজাগরণ বা পুনর্জন্ম। খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে ইউরোপে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষের চেতনা ও ধ্যান ধারণার বৈপ্লবিক পরিবর্তনকে রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়। রেনেসাঁসের সূচনা। রেনেসাঁসের প্রকৃত সূচনা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। যাই হোক, এটি সাধারণত মধ্যযুগের শেষের দিকে অর্থাৎ চতুর্দশ শতকের শেষের দিকে সর্বপ্রথম ইটালিতে শুরু হয়েছিল এবং পঞ্চদশ শতকে রেনেসাঁস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল বলে মনে করা হয়। ইটালির এই নবজাগরণ ক্রমশ জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সহ ইউরোপে সর্বত্র ছড়িয়ে পড়ে। রেনেসাঁসের কারণ। রেনেসাঁসের প্রধান কারণগুলি ছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। পঞ্চদশ শতকে জোহেনেস গুটেনবার্গ কর্তৃক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে সাধারণ মানুষের মধ্যে সাহিত্যের বাণী সহজেই ছড়িয়ে পড়ে। এ সময় মানুষ গণিত, চিকিৎসাবিজ্ঞান, আইন, ধর্মনিরপেক্ষ, সাহিত্য প্রভৃতি বিষয়ে জ্ঞান সহজেই লাভ করতে সক্ষম হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভব। মধ্যযুগে ইউরোপে বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জ্ঞান পিপাসু পাঠকদের কাছে এক নতুন দিগন্তের উন্মোচন হয়। প্রকৃত বিজ্ঞানভিত্তিক জ্ঞানের প্রসারের ফলে নবজাগরণের পথ সুগম হয়। মানবতাবাদীদের অবদান। মধ্যযুগের শেষ পর্বে পেট্রাক, ডান্ডে, লিওনার্দো ভিঞ্চি প্রমুখ মানবতাবাদীরা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করে তা প্রচার করতেন, যা রেনেসাঁস আগমনকে ত্বরান্বিত করেছিল।
রেনেসাঁসের ফলাফল। রেনেসাঁসের ফলে মধ্যযুগ থেকে ইউরোপে আধুনিক যুগে উত্তরণ ঘটে। মধ্যযুগে সামাজিক প্রথা, ধর্মান্ধতা, রক্ষণশীলতা, স্বৈর মানসিকতা ইত্যাদি মধ্যযুগে স্থবির অবস্থা থেকে বিবেক, যুক্তি, জ্ঞান বিজ্ঞান, চর্চা, উদারতা তথা গতিশীল ধারায় প্রভাবিত হয়। উপসংহার: মানব সভ্যতার ইতিহাসে রেনেসাঁস এক যুগান্তকারী ঘটনা। আধুনিক সমাজ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সাহিত্য, মানুষের মনন ও মেধা চর্চা শুরু হয় এই রেনেসাঁসের মধ্যে দিয়ে। তাই ঐতিহাসিকগণ রেনেসাঁসকে আধুনিক সভ্যতার উন্মেষ পর্ব বলে অভিহিত করেছেন। কোপার্নিকাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পোল্যান্ডের বিজ্ঞানী জোহেনেস কোপার্নিকাস আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। পূর্ব ইউরোপে চার্চে সমর্থনপুষ্ট টলেমি জ্যোতির্বিদ্যা বিষয়ক যে ভ্রান্ত মতবাদ প্রচলিত ছিল তার মূলে কোপার্নিকাস কুঠারঘাত করেন। মতবাদ: পূর্ব টলেমি বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে অবস্থান করছে পৃথিবী, কিন্তু কোপার্নিকাস টলেমির মতবাদকে অস্বীকার করেন। কোপার্নিকাসই সর্বপ্রথম সৌরজগতের গঠন সংক্রান্ত সর্বাধিক সঠিক ধারণা দেন। তিনি সর্বপ্রথম বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী অবস্থিত নয়, সূর্য এই কেন্দ্রে অবস্থান করছে। সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলির বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তিনি সূর্য থেকে একে একে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রভৃতি গ্রহগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে দেন। কোপার্নিকাসের সৌরজগৎ সম্পর্কিত এই নতুন ধারণা কোপার্নিকাসের বিপ্লব নামে পরিচিত। অবশ্য তিনি যে বিভিন্ন গ্রহের ঘূর্ণনের বৃত্তাকার পথের কথা বলেছেন, পরবর্তীকালে তা উপবৃত্তাকার বলে প্রমাণিত হয়েছে। প্রতিক্রিয়া: কোপার্নিকাসের মতবাদ সমকালীন খ্রিস্টান চার্চের মতবাদের সম্পূর্ণ বিপরীত ছিল। এই জন্য চার্চ কোপার্নিকাসের মতবাদের তীব্র বিরোধিতা করেছিল, কিন্তু কোপার্নিকাস এ বিষয়ে চার্চের সঙ্গে সংঘাতে যেতে রাজি ছিলেন না। অন্যান্য প্রতিভা: কোপার্নিকাস চিকিৎসাশাস্ত্র এবং অর্থনীতিতে পণ্ডিত ছিলেন। তিনি তার বক্তব্য বিভিন্ন গ্রন্থে প্রকাশ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কমেন্টারিও লাস, 6 বুকস অন দ্য রেভুলেশন অফ দ্য সেলসিয়াল স্পিয়ার, অন দ্য রেভুলেশন অফ দ্য সেলসিয়াল অর্ডার প্রভৃতি বইগুলিতে আলোচিত কোপার্নিকাসের মতবাদ ইউরোপের ভাবজগতে আরোহণ সৃষ্টি করে। 1543 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ব্রুনো, কেপলার প্রমুখ তার মতবাদ জনপ্রিয় করে তোলেন। নেক্সট কোশ্চেন: সপ্তম শতকে ভক্তিবাদের উত্থান বলতে তুমি কি বোঝো? প্রাচীনকালে দক্ষিণ ভারতে পল্লব বংশের রাজত্বকাল হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ হিসাবে চিহ্নিত হয়। এই সময় ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের মাধ্যমে দাক্ষিণাত্য আর্য সভ্যতার ধর্মীয় আদর্শের প্রসার ঘটে। পল্লব রাজাদের সহায়তায় সপ্তম শতক থেকে দাক্ষিণাত্যের বহু হিন্দু মঠ ও মন্দির স্থাপিত হয়। কাঞ্চি বিশ্ববিদ্যালয় দাক্ষিণাত্যের হিন্দু ধর্ম ও সংস্কৃত ভাষা প্রচারে প্রধান কেন্দ্রে পরিণত হয়। ভক্তিবাদের প্রসার: পল্লব রাজারা বিষ্ণু ও শিবের উপাসক ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় পল্লব যুগে বৈষ্ণব ও শৈব ভক্তি সাহিত্যের বিকাশ ঘটে। সপ্তম শতক ও তার পরবর্তীকালে দাক্ষিণাত্যে শৈব ধর্মের অনুরাগী নায়নার ও বৈষ্ণব ধর্মের অনুরাগী আলবার সম্প্রদায়ের প্রচার করে যে ভগবানের প্রতি ভক্তি হল ভক্তের সঙ্গে ভগবানের মিলনের একমাত্র পন্থা। সাধকগণ সাধারণ মানুষের সহজবোধ্য তামিল ভাষায় তাদের মতাদর্শ প্রচার করতেন। তাদের উদ্যোগে সমাজে ভক্তি ধর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তামিল ভাষায় বিভিন্ন ভক্তিগীতি রচিত হয়। ভক্তিবাদী সাধকদের উদ্যোগে এই ভক্তিগীতিগুলি সাধারণত মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নায়নার পন্থী আপ্পর, সুন্দরর, সম্বদর, মণি, কবনসগর প্রমুখ ভক্তিবাদী সাধক ভক্তিবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতিভেদের বিরোধিতা: তামিল
ভক্তিবাদী সাধকগণ ব্রাহ্মণ্য ধর্মের বর্ণ বা জাতিভেদ প্রথাকে স্বীকার করেননি। দাক্ষিণাত্যে ভক্তিবাদী সাধকদের মধ্যে অনেকেই ছিলেন নিম্ন বর্ণের হিন্দু। ভক্তি সাধনার দ্বারা তারা সাধনার উচ্চ মার্গে পৌঁছতে সক্ষম হন। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ ভক্তি ধর্মের মাধ্যমে সামাজিক মুক্তির আনন্দ অনুভব করে। সপ্তম শতকের ভক্তি ধর্মের দ্বারা প্রাচীন ব্রাহ্মণ্য বৈদিক ধর্ম ও নতুন ভক্তি সাধনার মধ্যে সামঞ্জস্য বিধান সম্ভব হয়। গুরুত্ব: সপ্তম শতকে বিকশিত তামিল ভক্তি ধর্মের বিভিন্ন গুরুত্ব ছিল। রমিলা থাপারের মতে এই ভক্তি ধর্ম ছিল বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া। ব্রাহ্মণ্য সম্প্রদায়ের প্রাধান্য এবং যাগযজ্ঞের বিরুদ্ধে এই ভক্তি ধর্মের বিকাশ ঘটে। এর ফলে ভক্তি ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মকে আপোস করতে হয়। ভক্তি ধর্মের প্রসারে নারী সাধিকেরা ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভক্তি ধর্মের প্রসারে সাধিকা অন্ডাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তিরুপ্পবৈ নামে একটি গ্রন্থ রচনা করেন। তিনি দক্ষিণে মীরাবাই নামে পরিচিত। ভক্তিবাদের প্রভাবে জাতিভেদ প্রথা বাধাপ্রাপ্ত হলে সমাজে অস্পৃশ্যদের স্পৃশ্য হবার এবং তাদের স্বাধীনভাবে ধর্মাচরণের সুযোগ আসে। কেউ কেউ মনে করেন যে নায়নাদের ভক্তিবাদী ধর্ম ছিল তামিল অঞ্চলের আর্য প্রতিক্রিয়ার বিরুদ্ধে অনার্য প্রতিক্রিয়া। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিগন্তের প্রসাদ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। সাংস্কৃতিক পরম্পরা পরিবর্তন থেকে তোমাদের কিন্তু 3 আর 4 মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে। এখানে কিন্তু তোমাদের লং কোশ্চেন মানে 8 মার্কসের করতে হবে না। তাই আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিগন্তের প্রসাদ থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।